Assalamu alaikum, good people. Welcome back to another class with Akanksha ma'am. And yes, this is Akanksha Shikder here, your own online and offline instructor. And as always, I'm back with something new to teach you guys. And আজকের ক্লাসটা বেসড অন হবে ভোক্যাবুলারির উপরে, কারণ প্রিভিয়াস কিছু ক্লাসে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো ছিল অন স্ট্রাকচার্স, মোস্টলি অন স্ট্রাকচার্স। সো স্ট্রাকচার পড়তে পড়তে যেই রিকোয়েস্টটা পড়াতে যেই রিকোয়েস্টটা অনেক বেশি পেয়েছি সেটা হচ্ছে যে ভোক্যাবুলারির উপরে ক্লাস চাচ্ছেন আপনারা, আর অনেকেরই আপনাদের এরকম আছে যে এক্স্যাক্ট ভোক্যাবুলারি খুঁজে পান না কথা বলার সময়, যে এইটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কোন ভোক্যাবুলারিটা হবে। আরেকটা যেই ব্যাপার থাকে সেটা হচ্ছে যে খুব কমন কিছু ভোক্যাবুলারিজই আমরা সবসময় ইউজ করি, একদম কমন ওয়ার্ডসই ইউজ করি। সো এইটা থেকে একটু ডিফারেন্ট কীভাবে ইউজ করব, একটু অ্যাডভান্স যদি আমি বলতে চাই সেক্ষেত্রে কীভাবে বলবো, সেই ব্যাপারগুলো ইনশাআল্লাহ আজকের ক্লাসে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে, কারণ আজকে আমরা অনেকগুলো নতুন নতুন ভোক্যাবুলারিজ শিখবো। আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন যারা যারা আছেন, অ্যান্ড প্লিজ ডু শেয়ার দিস লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার সাথে সাথে আরও অনেকেই শিখতে পারে। ওয়ালাইকুম আসসালাম সাবিয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম মোমো, আসসালামু ওকে, থ্যাংক ইউ সো মাচ অমি, থ্যাংকস আশিক। আচ্ছা, সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দেবেন, so that it becomes easier for other people to reach this live, to get this live and learn from it. একটু লাইভটা শেয়ার করে দেবেন সবাই, 10 সেকেন্ডসের মধ্যে লাইভটা একটু শেয়ার করে দেবেন। নানান ধরনের গ্রুপগুলোতে লাইভগুলো শেয়ার করবেন, কারণ দেখা যায় যে গ্রুপের মধ্যে অনেক মানুষ থাকে, আর গ্রুপের মধ্যে অনেক হাবিজাবি, অনেক আজের প্যাচাল চলতে থাকে। অলওয়েজ আমি দেখি যে কোনো না কোনো একটা ছাতানাতা টপিক নিয়ে চলতেই থাকে কথাবার্তা। সো সেই জায়গায় যদি একটু কেউ কিছু শিখে, আই থিঙ্ক দ্যাটস গোয়িং টু বি অ্যামেজিং। সো ইয়েস, প্লিজ ডু দ্যাট। অ্যান্ড আজকে আমরা যেই লেসনটা করবো সেটা নিয়ে একটু আবার একটু বলেছি, সেটা হচ্ছে আজকে আমরা নতুন নতুন ভোক্যাবুলারি শিখবো। আর কোর্সের ব্যাপারে আমি একটু বলে দিই একদম শুরু করার আগে, আমি মাঝেও বলবো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন। কোর্সটা হচ্ছে আমাদের পাবলিক স্পিকিংয়ের নতুন কোর্স স্টার্ট হচ্ছে, আমাদের স্পোকেন ইংলিশের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। এটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবে। এটা কিন্তু একটা প্যাকেজ কোর্স, এটার মধ্যে স্পোকেনের বেসিক টু অ্যাডভান্স থাকবে, লাইক স্পিকিংয়ের যা যা লাগে, আপনি সারাদিন অনবরত ইংলিশে কথা বলতে আপনার যা যা লাগবে সেই জিনিসগুলো কভার করা হবে এখানে আপনার গ্রামার থাকছে, আপনার ভোক্যাবুলারিজ থাকছে, প্রেজেন্টেশন স্কিল থাকছে, এসে রাইটিং, ডেসক্রিপটিভ বলেন, আপনি ইন্টারন্যাশনাল স্পিচ লেখা বলেন, 5 পার্টসের প্যারাগ্রাফ, 5 বডি পার্টসের যে প্যারাগ্রাফ থাকে সেইটা, 5 সেন্টেন্সের প্যারাগ্রাফ, সব কিছু ফ্রি হ্যান্ড রাইটিংটা একদম এখানে কভার করা হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করা হবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কীভাবে আপনি একটা টপিকে কথা বলবেন, আপনি কিভাবে বেশি কথা বলবেন। যদি আপনাকে টাইম ধরে দেওয়া হয় যে এই টপিকে 5 মিনিট কথা বলবেন, 10 মিনিট কথা বলবেন, সেক্ষেত্রে কীভাবে বলতে হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হচ্ছে গিয়ে এই কোর্সের মধ্যেই আমি বলে দিব। অ্যান্ড লাস্টে অ্যাডভান্স ভোক্যাবুলারিজ, অ্যাডভান্স স্ট্রাকচার্স, অ্যাডভান্স টপিকস, ডিসকাশনস, সব কিছু অ্যাডভান্স থাকবে, মানে একদম ইজি থেকে শুরু হয়ে অ্যাডভান্সে যে শেষ হবে। কোর্সটা 3 মাসের একটা কোর্স, অ্যান্ড কোর্স ফিটা 3000 টাকা, নর্মালি 8000 টাকা, বাট এখন অফার চলছে, এখন মাত্র 3000 টাকা। মানে আপনার মান্থলি কিন্তু ওইভাবে দেখলে খরচ করছে মাত্র 1000 টাকা, বাট এটার মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন। আপনি আমার স্টুডেন্টসদের রিভিউ দেখতে পারেন, অথবা আমার অন্যান্য ক্লাস দেখে আপনি বুঝতে পারেন যে ক্লাসগুলো কেমন হয়। ক্লাসটা অবশ্যই অনলাইনে হবে, কারণ অফলাইনে এখন কোনো কিছুই খোলা নাই। সো ইয়াস, কোর্স কি অনলাইনে হবে আপু? হ্যাঁ রিয়ান, কোর্সটা অনলাইনেই হবে, গুগল মিটে হবে কোর্সটা। আচ্ছা, সো একদম ফার্স্টে যেই ওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্ক, ASK, অ্যাস্ক। অ্যাস্ক অনেকে এটাকে আক্স বলে, আক্স না কিন্তু ইটস আস্ক, আগে এস তারপরে খে। সো আস্ক, আস্ক খয়ের মতো উচ্চারণ, কিন্তু কে না, ইটস খে, ঠিক আছে? সো আস্ক না, আস্ক, আস্ক, অথবা আক্স না, ইটস আস্ক, আস্ক। আস্ক মানে আমরা নর্মালি মনে করি যে শুধু জিজ্ঞেস করা মানেই হচ্ছে গিয়ে আস্ক। আস্ক মানে আরেকটা জিনিসও আছে, চাওয়া, ইজ অলসো লাইক কন্টেইনিং দ্য সেম মিনিং। চাওয়া যে ব্যাপারটা, যে আমি তোমার কাছ থেকে হয়তো একটা হেল্প চাচ্ছি, সেক্ষেত্রে আমি আস্ক বলতে পারি, আই এম আস্কিং ফর আ হেল্প, আস্কিং, আস্ক,
ঠিক আছে? সো আস্ক মানে শুধু জিজ্ঞেস করা না, এখানে আমি চাওয়াও বলতে পারি। থ্যাংক ইউ স্বপন ভাইয়া। এটা কি অফলাইন কোর্স? না, অফলাইনে কোনো কোর্স নাই, সব কোর্সই অনলাইনে। এখন কোথাও কোনো অফলাইন কোর্স হয় না, যদি হয়ে থাকে সেটা লিগালি হচ্ছে না, আইনের বাইরে, বিকজ গভর্নমেন্ট কাউকে অ্যালাউ করছে না এখন অফলাইনে কোনো কোর্স করানোর জন্য। সো ইয়াস, এই কোর্সগুলো এখন অনলাইনে হচ্ছে, অ্যান্ড অনলাইনে বলেই মানে হচ্ছে বলেই দেখি কিন্তু আপনি এত কম দামে পাচ্ছেন। 8,000-এর কোর্সটা এখন মাত্র 3,000-এ পাচ্ছেন। আচ্ছা, সো বুঝছি। আস্ক, এখন আস্ক হলে আপনি আস্কের আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আস্ক আপনি টাকা যখন কারো কাছ থেকে চাইবেন তখন আপনি বলবেন না যে আই অ্যাম ওয়ান্টিং 100 টাকা ফ্রম ইউ, তখন আপনি আস্ক বলতে পারেন। ঠিক আছে, যে লাইক আস্কিং ফর অ্যান অ্যামাউন্ট, আস্কিং ফর ফিক্সড অ্যামাউন্ট, একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আপনি যে কারোর কাছ থেকে চাচ্ছেন সেখানে আপনি আস্ক বলতে পারেন। সো একটা করে এক্সাম্পল দেওয়ার ট্রাই করবেন, যে আস্ক দিয়ে একটা এক্সাম্পল। শুধু জিজ্ঞেস করাই আস্ক না, আমরা কি শিখলাম যে শুধু জিজ্ঞেস করা মানেই আস্ক না, আস্ক কিন্তু আরোভাবে ইউজ হয়, সেটা কোনো কিছু চাওয়ার ক্ষেত্রেও আস্ক ইউজ হতে পারে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মাধুর্য, কী অবস্থা? আচ্ছা, বুঝছি, ক্লিয়ার। তারপরে দেখেন, আমরা নর্মালি সবসময় ভিলেজ বলতে থাকি। সো মানে একটু যদি ঢাকার বাইরে, টাউনের বাইরে যদি এরকম হয় তাহলে আমরা ভিলেজ বলতে থাকি, বাট আপনি সিম্পলি বলতে পারেন কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড একসাথে, হ্যাঁ, কোনো স্পেস নাই, মাঝখানে কোনো ফাঁকা নাই। কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড মানে কি? কান্ট্রি সাইড মানে সিম্পলি হচ্ছে মানে এরকম একটা জায়গা যেই জায়গাটা মানে কোনো বড় ধরনের কোনো শহর, মানে শহরের থেকে একটু বাইরে, শহরের থেকে একটু দূরে যদি এরকম হয় তাহলে, অথবা কোনো মানে সিটি টাউনস এগুলো থেকে যদি দূরে হয়, সেই এলাকাগুলোকে আপনি কান্ট্রি সাইড বলতে পারেন। ঠিক আছে, যেই এলাকাগুলো মানে একদম শহর না অথবা টাউনস না, এগুলো টাউনস শহর এগুলো থেকে মানে একটু সিটিজ টাউনস এগুলো থেকে একটু দূরে, ওগুলোকে আপনি কি বলতে পারেন? সিম্পলি কান্ট্রি সাইড। সো আমি বলতে পারি থ্যাংক ইউ সো মাচ, ইউ আর টিচিং জুম অ্যাপস। না, জুম অ্যাপে আমি ক্লাস নিচ্ছি না। জুমের মতো আরেকটা অ্যাপ আছে, যেহেতু আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, নর্থ সাউথ ইউজ করছে গুগল মিট, সো আমি গুগল মিট ইউজ করছি। অ্যান্ড আমার কাছে মনে হয় গুগল মিট ইজ মাচ স্ট্যান্ডার্ড অ্যান্ড অলসো কোয়াইট ইজিয়ার টু ইউজ। হ্যাঁ, গুগল মিটটা সবার জন্য মানে খুব ইউজার ফ্রেন্ডলি। কান্ট্রি সাইড, ভেরি গুড, কান্ট্রি সাইড, ক্লিয়ার। কান্ট্রি সাইড মানে বুঝছি যে এটা হচ্ছে একটু টাউনস অথবা সিটিজ থেকে যদি দূরে হয়, সেক্ষেত্রে আমি কান্ট্রি সাইড আমি বলতে পারি। আচ্ছা, ওকে, আর উই ক্লিয়ার অন দিস? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করে ফেলবেন। আচ্ছা, ক্লাসগুলো কি অনলাইনে হবে? হ্যাঁ, ক্লাসগুলো অনলাইনে হবে। এখানে আপনি 20+ ক্লাসেস পাবেন, 20 to 25 ক্লাসেস পাবেন। 3 মাস হবে আপনার এই ক্লাস। এটার মধ্যে ইংলিশের মানে স্পিকিংয়ের অ্যান্ড রাইটিংয়ের যে পার্টটা থাকে সেটা একদম A to Z আপনার কিন্তু কভার করা হবে। এইটার মধ্যে এই সব কিছু থাকছে, একদম প্রেজেন্টেশন সহ। আপনি কোথাও স্পিচ দিতে চাচ্ছেন, কোথাও প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিভাবে কথা বলবেন সেই ব্যাপারগুলো কিন্তু এই জায়গায় কভারড হয়ে যাবে। সো ইয়েস, মেক শিওর টু হ্যাভ অল দ্য ডিটেলস, অ্যান্ড যদি আপনার মনে হয় যে হ্যাঁ ইটস ওয়ার্থ জয়নিং, তাহলে জয়েন করতে পারেন। আচ্ছা, সো আর উই ক্লিয়ার অন দিস? বুঝছি এটা। নেক্সট যেই ওয়ার্ডটা পড়াবো সেটা হচ্ছে রিমেইন। রিমেইন মানে কি? রিমেইন মানে হচ্ছে কোনো কিছু মানে হওয়া, কন্টিনিউ করা। সো মনে করেন আপনি আমরা বললাম যে মানে কোনো কিছু হয়ে থাকা, ইটস লাইক আমরা বললাম যে তুমি কেন ইয়া হয়ে আছো, কি বলে এটা, যে তুমি কেন চুপ হয়ে আছো, অথবা আমি চুপ হয়ে আছি। হ্যাঁ, আমি চুপ হয়ে ছিলাম, হ্যাঁ, অথবা আমি লয়াল ছিলাম হতে পারে, অথবা আমি অনেস্ট ছিলাম হতে পারে। সেক্ষেত্রে হবে আই রিমেইনড অনেস্ট, আই রিমেইনড লয়াল, আই রিমেইন সাইলেন্ট, অথবা আই উইল রিমেইন হতে পারে। লাইক কোনো কিছু আপনি হয়ে থাকবেন, উইচ উইল কন্টিনিউ। আপনি যদি অনেস্ট হয়ে থাকেন দেন সেটা কন্টিনিউ হচ্ছিল, যদি পাস্টে বলেন তাহলে সেটা হচ্ছিল একটা সার্টেন টাইমের জন্য, আপনি অনেস্ট হয়েছিলেন, ইউ কন্টিনিউড ডুইং ইট। সো সেক্ষেত্রে কিন্তু রিমেইন হবে, ঠিক আছে। যদি পাস্ট হয় তাহলে রিমেইনের পাস্ট দিবেন, যদি প্রেজেন্ট হয় তাহলে জাস্ট রিমেইন দিবেন। আর উই ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন দ্য নেক্সট ওয়ার্ড ইজ কোজি।
এইটা আপনি COSY অথবা COZY যেটা মানে ZY যেটা এই দুইটাই ইউজ করতে পারেন, একটা আমেরিকান একটা ব্রিটিশ স্পেলিং। আচ্ছা, সো ইটস লাইক কোজি জিনিসটা কি, কোজিটা মোস্টলি আমাদের ওয়েদারের সাথে যায় হচ্ছে যখন আমরা উইন্টারের কথা যদি আমি ভাবি, কিন্তু এটা সরি, কিন্তু এইটা আমি লাইক সামারে ইউজ করতে পারবো। আমি একটু বুঝিয়ে দিই ভালো করে, তাহলে সেক্ষেত্রে আমি মানে আপনারা বুঝতে পারবেন। কোজিটা হচ্ছে একটু মানে মনে করেন উইন্টার মর্নিংয়ে চিন্তা করেন আপনি হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটের নিচে খুব গুটিসুটি হয়ে এরকম করে শুয়ে আছেন, আপনার বেরোতে ইচ্ছা করছে না। সো ওই যে সিচুয়েশনটা যে আপনার ভালো লাগতেছে ব্ল্যাঙ্কেটের নিচে লেপের নিচে শুয়ে থাকতে, হ্যাঁ, এই যে একটা কমফর্টেবল একটা সিচুয়েশন, এই জিনিসটাকেই কোজি বলে। কোজি ক্যান বি আ বেড, একটা বেড যদি খুব নরম হয়। অ্যান্ড কোজির আরেকটা ব্যাপার হচ্ছে এটা অবশ্যই লাইক কমফর্টেবল হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটা একটু স্মল হয়, মানে বিশাল খোলামোলা জায়গাকে আমরা আবার কোজি বলি না, হ্যাঁ। সো একটা স্মল, একটা ওয়ার্ম, একটা কমফর্টেবল, খুবই আরামদায়ক একটা বেড যদি হয়, লাইক হলিউডের মুভিসগুলোতে যে দেখায় একদম হচ্ছে বাউন্স করতে থাকে, ওই টাইপের বেড হলে ওইটাকে আপনি কোজি বেড বলতে পারেন। অথবা যদি আপনার কোনো কাউচ থাকে, একটা সোফা থাকে, বা একটা লাইক একটা ইসের সোফা থাকে না, মানে কি বলে ওয়ান সিটিংয়ের যে সোফাগুলো থাকে, ওই টাইপের যদি হয় যে হ্যাঁ ওইটা অনেক কমফর্টেবল, ওইটাতে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আপনি একটু বসে আরাম করতে পারেন। অথবা ইট ক্যান বি সুইং চেয়ার হতে পারে, একটা ইজি চেয়ার যেগুলো, ওগুলো হতে পারে। সো এই টাইপের যেই জিনিসগুলো হয় এগুলোকে যদি অনেক কমফর্টেবল হয় সেক্ষেত্রে আপনি এগুলোকে বলবেন কোজি। This chair is very cozy, this chair is cozy, this bed is cozy, my bed is cozy, my sofa is cozy, I want to get a cozy bed, I want to get অথবা buy a cozy sofa, যে কোনো কিছু সেক্ষেত্রে আপনি কোজি বলতে পারেন। সবসময় কমফর্টেবল শুধু বলবেন না, যদি কোনো কিছু অনেক বেশি কমফর্টেবল হয় সেক্ষেত্রে আপনি এইভাবে কোজি বলতে পারবেন। বুঝছি? আপু ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কেমন আছেন মাসুদ রানা ভাইয়া? ক্যান মাই বেবি অ্যাডমিট ইউর গুগল মিট? কি age 10 হলে কোন ক্লাসে পড়ে? মোস্টলি 5 থেকে বাচ্চারা পড়তে পারবে, 6 হলে ভালো, 5 থেকে বাচ্চারা পড়তে পারবে। কয়েকটা ক্লাস এমন হতে পারে যে কয়েকটা ক্লাস ওদের কাছে অনেক টাফ লাগতে পারে, অ্যান্ড ওইটা জাস্ট আপনি সিম্পলি আপনি যদি বসে থাকেন আপনার বেবির পাশে, আপনি আলাদা করে বুঝাই দিতে পারেন ক্লাসটা, অথবা আপনি ওটা ওর স্কিপ করলেও হবে। লাইক কিছু ব্যাপার থাকে যে প্রেজেন্টেশন অ্যান্ড অল, অ্যাডভান্স প্রেজেন্টেশন, ওইটা হয়তো ওর লাগবে না, ও বেসিক স্পোকেনটা পারলেই হবে, ওর স্পিকিং পারলেই হবে, ফ্রি হ্যান্ড রাইটিং পারলেই হবে, গ্রামারটা জানলেই হবে। সো সেই ক্ষেত্রে ওর ওই সব লাগবে না, ও সিম্পলি যেই ক্লাসগুলো ওর লাগবে ওগুলোই জয়েন করবে, তার মধ্যেই ওর কভার হয়ে যাবে। COSY অথবা COZY কোজি রেজাল্ট ভাইয়া। So if you have any questions regarding this course, do ask me, আমাকে জিজ্ঞেস করবেন, বিকজ আমাদের এই ব্যাচটা শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বরের 15-এ। 15 তারিখে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আর এর মধ্যে হচ্ছে অ্যাডমিশন চলবে। এখন 60% অফ চলছে, একদম 60% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সো এর মধ্যে যদি আপনি ভর্তি হয়ে যান আপনার কিন্তু পুরো 5000 টাকাই বেঁচে গেল। 8000-এর কোর্সটা এখন মাত্র 3000-এ। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্টের যে ব্যাপারটা। সো এটা নিয়ে মানুষ আমাকে অনেক কোয়েশ্চেন করে, দ্যাটস ওয়াই আমি করলাম, মানে এইটা নিয়ে একটু কথা বলবো। ইন্ট্রোভার্ট ইজ মেইনলি যে আপনি কথা বলতে চান না, আপনি মনে করেন মানুষের সাথে কথা বলেন না, অত বেশি মিশেন না, চুপচাপ, আপনার মানুষের সাথে কথা বলতে ঠাস ঠুস মিশে যেতে প্রবলেম হয়, আপনি হয়তো বা অত মিশুক না, আপনি একদম ফার্স্ট প্লেসেই আপনি কারোর সাথে খুব বেশি মিশে যেতে পারেন না, খুব আউটস্পোকেন না, এই ধরনের যারা, তাদেরকে বলা হয় ইন্ট্রোভার্ট। মেহমান আসলে দৌড়ে পালান, সামনে যে হয়তো বা নিচ থেকে আগ বাড়িয়ে কথা বলেন, অথবা ফ্রেন্ডসদের সাথে অথবা একটু চুপচাপ থাকেন, অথবা ইউনিভার্সিটিতে বা বাইরের মানুষের সাথে আপনি নিজে গিয়ে হাই হ্যালো করেন না। সো সেই মানুষগুলোকে বলা হয়
ইন্ট্রোভার্ট, যারা একটু সোশ্যালি অকওয়ার্ড ফিল করে, যে অনেক মানুষের সাথে তারা মানে খুব বেশি কমফোর্টেবল ফিল করে না, বা নতুন মানুষদের সাথে, তারা হচ্ছে ইন্ট্রোভার্ট। অ্যান্ড এক্সট্রোভার্ট কারা? ইন্ট্রোভার্টটা মোটামুটি একটু কমন একটা ওয়ার্ড। এক্সট্রোভার্ট কোনটা? এক্সট্রোভার্ট হচ্ছে যারা একটু আউটস্পোকেন, যারা একটু কথা বলে, মিশুক, যারা অনেক, বাংলায় আমরা সিম্পলি যেটাকে বলি যে মিশুক, ও অনেক মিশুক, অনেক ভালো মিশতে পারে, যারা অনেক কথা বলে, বাইরের মানুষের সাথে অনেক অল্প সময় একদম কথা বলে, খাতির টাতির করে একদম অবস্থা খারাপ, হ্যাঁ, ফ্রেন্ডশিপ করে ফেলে অনেক তাড়াতাড়ি কারোর সাথে, তো তাদেরকে বলা হয় এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ট, ক্লিয়ার? আপু ফুল ইংলিশ শিখতে চাই, সাজ্জাদ হোসেন ভাইয়া, এইটা হচ্ছে কি একদম ফুল একটা প্যাকেজ, এটা একদম ইজি থেকে শুরু হবে, মানে যারা ইংলিশে কিছুই পারে না তাদের জন্য আমি বলবো যে এই ব্যাচটা একদম পারফেক্ট, কারণ এটা একদম বেসিক থেকে শুরু হবে অ্যান্ড আস্তে আস্তে এইটা হচ্ছে কি আমরা অ্যাডভান্স করব। সো এইটা একদম ফুল একটা প্যাকেজ। আপু খুলনাতে ক্লাস নেন কোথাও? ঢাকায় ক্লাস নেই না, আবার খুলনা কোত্থেকে যাব? এখন কোনো অফলাইন ক্লাসেস হচ্ছে না, কোনো অফলাইন ক্লাসেস এখন করা উচিতও না কারো, কারণ এখন হচ্ছে গিয়ে করোনার সিচুয়েশন অনেক খারাপ, আশেপাশে অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা খালি মনে করি কি যে ও আচ্ছা উনি মারা গেছে, বাট আমি তো মরবো না, এরকম একটা ব্যাপার থাকে। সো সবাই আসলে এইটাই মনে করে। আমি মানে এই 2টা বছরে যে কতগুলা, 1.5 বছরের মতো কতগুলা মৃত্যু দেখলাম করোনায়, মানে এত ইয়াং মানুষগুলা, আমার রিলেটিভস আছে এর মধ্যে কিছু, আমার ফ্রেন্ডসদের বাবা আছে, ইভেন আমার ফ্রেন্ডের ফ্রেন্ডও আছে। এটা খুবই উইয়ার্ড ছিল যে আমার সমবয়সী একটা মেয়ে, লাইক প্যাসড অ্যাওয়ে করোনার জন্য। সো ও বাইরে, ও ঘুরতে গিয়েছিল, ঘুরতে যেয়ে করোনা বাধায় নিয়ে আসছে। সো ইয়া, আমি বলবো না যে রেগুলার বাইরে যেতে কাউকে, ওই একটু যদি হয় সেইভাবে প্রিকশন নিয়ে, কত পরিমাণ মানুষ আছে ওই গ্যাদারিংয়ে, ওইটা চিন্তা ভাবনা করে তারপরে গেলে তাও চলে, বিকজ এখন কেউই আর আগের মতো ওইভাবে সিরিয়াস না। বাট তারপরেও আমি বলবো যে রেগুলার আপনি একটা জায়গায় যাচ্ছেন, হয়তো বা রেগুলার বাইরে যাচ্ছেন, রেগুলার একটা গ্যাদারিং, রেগুলার আপনি কারো মানে অনেকগুলো মানুষের সাথে কথা বলছেন, মিশছেন, পাশাপাশি বসছেন, ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড এই জন্যই কিন্তু এখনও এডুকেশনাল ইনস্টিটিউটগুলো খুলে নেয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি এখনও খুলে নেয়, যখন মনে হবে যে হ্যাঁ পরিস্থিতিটা আসলেই নর্মাল, যখন যেহেতু এই ইনফরমেশনগুলো আমাদের গভর্নমেন্টের কাছে অ্যান্ড হসপিটালস এদের কাছে থাকে, যে কি পরিমাণ মৃত্যু হার হচ্ছে, নতুন কোনো ভ্যারিয়েন্ট আসলো কি না, সো ওইটা বুঝেই কিন্তু সরকার খুলে দিবে স্কুল কলেজ। সো যখন খুলে দিবে তখনই আমরা অফলাইনে করব, এর আগে আমরা যেন অনলাইনেই থাকি, সব কিছুতেই অনলাইনে থাকি। আমি প্রথমে মনে করতাম যে অনলাইনে কোর্সই করবো না, নর্থ সাউথের কোর্সগুলো অনলাইনে করবোই না, বাট তারপর আমি দেখলাম যে অনলাইনে ইটস মাচ ইজিয়ার, লাইক কনসেন্ট্রেট করা ইজি হয়ে যায়, যাতায়াতের যে একটা কষ্ট, তারপরে আপনি মনে করেন গাড়ি ভাড়া, লাইক আমার এখান থেকে আমার প্রতিদিন হচ্ছে গিয়ে যেতে আসতে 600-এর মতো আমার খরচ হয় নর্থ সাউথে। সো এটাও আমার বেঁচে গেল, তাই না, যদি আমি চিন্তা করি যে আচ্ছা কী আমার লাভ হচ্ছে। সো আপনি এটাও আপনি চিন্তা করতে পারেন যে যাতায়াতের একটা খরচ আছে, সব কিছু দিয়ে আমার মনে হয় যে ইটস ভেরি মানে একটা কমফোর্টেবল একটা সিচুয়েশন অনলাইন কোর্সেসগুলো করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন তখন ক্লাস নিতে পারি, আমার এখন সপ্তাহে 6 দিনই ক্লাস থাকে। আগে হলে আমি জীবনেও 6 দিন ক্লাস নিতাম না, আমি চেষ্টা করতাম 2 দিনের মধ্যে সবগুলো ক্লাস যাতে আমার পড়ে। এইটার জন্য আমার দেখা যেত আমি অনেক রং ফ্যাকাল্টিও আমার চুজ করতে হতো জানার পরেও, বাট সেটা এখন করতে হচ্ছে না। আমি 6 দিন ক্লাস করতেছি, আমি ঘরের মধ্যে শুয়ে বসে আমি ক্লাস করতে পারতেছি। সো ইয়া, এটা মানে আমার টিচারদের থেকে লুকায় খেতেও হচ্ছে না ক্লাসে। এটা অবশ্যই ইউনিভার্সিটিতে করা যায় না, স্কুলে করা যায়। সো হ্যাঁ, আপনি খেতে খেতে ক্লাস করতে পারেন, যে কোনো কিছু করতে করতে ক্লাস করতে পারেন, কিন্তু মানে মনোযোগ যদি আপনি রাখেন ক্লাসের উপরে, তাহলে ঠিকই আপনার ক্লাসটা মানে কাজের কাজ ঠিকই হবে। কিন্তু আপনি মানে অনেকগুলো বেনিফিটস, অনেকগুলো সুবিধা আছে আসলে অনলাইন ক্লাসের, আমি বলবো। নাম্বার অফ স্টুডেন্টস ইন ইউর গুগল মিট, আচ্ছা এখানে হচ্ছে 25 to 30 স্টুডেন্টস থাকে, মোস্টলি 25-এর মধ্যেই থাকে স্টুডেন্টস, এর বেশি হয় না। 25 to 30 স্টুডেন্টস ম্যাক্স যদি আমি ধরি, তাহলে এটা। আচ্ছা ওকে ফাইন।
আম্মু পাশে বাইরে বের হওয়া নিয়ে এইসব বলে আমাকে, এই রাতে বকা শোনালেন, ভালো হয়েছে। বিকজ এইটাই এক্স্যাক্ট কথা, যে আমরা মনে করছি যে ওর হয়েছে, আমার তো হবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বুঝি না। হ্যাঁ, সো এটা যে কতটা মানে কি বলবো, এইটা যাদের হয়েছে অথবা যারা সিমটমসও পেয়েছে তারা জানে যে এটা যে কতটা পেইনফুল। ওই সিম্পল আমার মনে হয় গলা ব্যথা হবে, ও ঠান্ডাই হবে, সেই ঠান্ডা যেটা যে কত পেইনফুল, মানে রাতের পর রাত জেগে থাকা, গলা ব্যথা হওয়া, আর ওই জ্বরটা যে কি পেইনফুল, উফ, মানে এগুলো যে মানে সাফার করবে, যার অ্যাকচুয়ালি হবে অ্যান্ড সেই বুঝবে। আর এটা কোনো বয়সের কোনো নেই। মানুষ অনেকে মনে করে কি যে যারা মুরব্বী তারাই মরে যেতেছে, না, মোটেও না। আমি বললাম না যে আমার এইজের, আমার সেম এইজের মানুষগুলা মারা গেছে আমার চোখের সামনে, অ্যান্ড ভয়ঙ্কর ব্যাপারগুলো আসলে। আমি সবাইকে বলবো যে বাসায় থাকেন, বাসায় থেকে যতটুকু আউটকাম মানে এই সময়টা যতটুকু ইউজ করতে পারেন সব দিক দিয়ে ইউজ করেন। পড়ালেখার দিক দিয়ে ইউজ করেন, যে আচ্ছা আমার বাইরে যেয়ে হয়তো বা একটা কোনো কোর্স করা হতো না, অথবা কোনো কিছু একটা আপনি করতেন না, ওইটা আপনি অনলাইনে করে ফেলেন। আপনি অনলাইনে আমরা শপিং করতে পারতেছি, আপনার আমার বাইরে এত কষ্ট করে যাওয়া লাগতেছে না, এই রোদের মধ্যে, এই এত মানুষের ভিড়ের মধ্যে, অথবা এই বাস ভাড়া, গাড়ি ভাড়া দিয়ে আমার যাওয়া লাগছে না। এই জিনিসগুলোকে না মানে যতক্ষণ আপনি মনে করবেন যে এগুলো নেগেটিভই লাগবে, যতক্ষণ আপনি আবার এনজয় করা শুরু করেন, ভালো তো নাইস, তো ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে তো ভালোই হয়েছে, তখন দেখবেন আপনি আসলে এনজয় করা শুরু করে দিয়েছেন। সো ওইভাবে আপনি থিঙ্ক করা শুরু করেন, তাহলে দেখবেন যে আপনি সিচুয়েশনটা এনজয় করবেন। How much cost my daughter and son? Please inform me. মানে বুঝি নাই। How much cost my daughter and son? মানে আপনার সেন্টেন্সটা কি হয়েছে আমি বলি, যে আমার ছেলে মেয়ের দাম কত, প্লিজ আমাকে জানান। এমন হয়েছে, আমি বুঝি নাই সেন্টেন্স, আই এম রিয়েলি সরি। আই নো আপনি একটা ভুল সেন্টেন্স লিখেছেন, বাট আপনি জাস্ট বাংলায় লিখে ফেলেন, তাহলে আমি মানে বুঝতে পারবো যে আপনি কী বলতে চাইছেন। আচ্ছা, সো আর উই ক্লিয়ার অন দিস? আমরা কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। তারপরে আরেকটা জিনিস, এই জিনিসটা অনেকেই জানে না, কুল, কোল্ড অ্যান্ড চিলি, এই ব্যাপারটা। কুল কখন বলবো? কুল ইজ ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট কুলনেস, লাইক ইন আ প্লেজেন্ট ওয়ে, একটা প্লেজেন্ট ওয়ে, এই জিনিসটা আপনার ভালো লাগতেছে, যে ঠান্ডাটা আপনার ভালো লাগতেছে। মনে করেন এখন যদি গরমের মধ্যে আপনার রুমে যদি এসিটা ছাড়া থাকে, একটা ভালো একটা টেম্পারেচারের মধ্যে, ওয়ালাইকুম আসসালাম সীমান্ত, কী অবস্থা? সো এই টাইমটাতে আপনি কি বলবেন? আপনি বলবেন দ্য ওয়েদার ইজ কুল, হেই দ্য রুম ইজ কুল, আই রিয়েলি লাইক ইট। যেটা আপনার ভালো লাগতেছে সেটাকে আমরা কুল বলবো। দিস প্লেস ইজ কুল, দিস রুম ইজ কুল। যে কোনো কিছু যখন আপনার ঠান্ডাটা আপনার ভালো লাগছে, ঠান্ডাটা আপনার প্লেজেন্ট মনে হচ্ছে, আপনার অনেক বেশি ঠান্ডা লাগছে না, যে ঠান্ডাটা শান্তির, আমি খুবই ইজি বাংলায় বোঝাচ্ছি, যেই ঠান্ডাটা শান্তির, সেই ঠান্ডাটাকে আমরা বলবো কুল, COOL, কুল। অ্যান্ড এটা হতে পারে দিস ওয়েদার ইজ কুল, দ্য ওয়েদার ইজ কুল, দ্য রুম ইজ কুল, দ্য ক্লাস ইজ কুল, যে কোনো কিছু তখন আমরা কুল বলবো। চিলিটা কি? চিলিটা হচ্ছে যখন আমি কুল থেকে একটু বেশি ঠান্ডায় চলে যাব, তখন দ্যাট ইজ চিলি। লাইক কিছু কিছু মানুষ থাকে না যারা হচ্ছে এসি অনেক বেশি কমায় রাখে, টেম্পারেচারটা অনেক বেশি কমায় রাখে, তো আপনি রুমে ঢোকার একটু পরেই দেখবেন যে একটু শীত লাগতেছে। তো এই যে শীত লাগতেছে মানে কি, এটা কমফোর্টেবল থেকে মানে বাইরে চলে গেছে। কুল হচ্ছে যে জিনিসটা ঠান্ডা আমার ভালো লাগতেছে, ওকে ফাইন। অ্যান্ড চিলি হচ্ছে এটা থেকে একটু বেশি যখন ঠান্ডা হয়ে যায়, যে আমার একটু শীত লাগতেছে, একটু হাঁচি লাগতেছে, মনে হচ্ছে একটু ঠান্ডা লেগে যাবে, সেই সময়টাকে আমরা বলবো চিলি। অ্যান্ড কোল্ড, COLD, কোল্ড কখন বলবো? যখন এটা আমার সহ্যের বাইরে চলে গেছে, অনেক ঠান্ডা লাগতেছে, তখন এটাকে আমি বলবো কোল্ড। দ্য রুম ইজ কোল্ড, দ্য ওয়েদার ইজ কোল্ড, দ্য উইন্ড ইজ কোল্ড হতে পারে, যে বাতাস থাকে না, শীতকালের বাতাস, কি বলে এটাকে, শৈত্যপ্রবাহ সামথিং। সো ওইটা কি হয়, অনেক ঠান্ডা থাকে, যখন ওই শীতের বাতাসটা মানে যায় তখন কি হয় যে একদম মানে অনেক বেশি ঠান্ডা লাগে, তাই না? সো ওইটা একদম কারোই পছন্দ না, আই গেস, বিকজ এমনি শীতের মধ্যে আবার ঠান্ডা বাতাস, তো এটা খারাপ অবস্থা। সো দ্যাট ইজ কোল্ড। আর এরকম যদি হয় যে না এমনি ঠান্ডা একটা বাতাস যাচ্ছে, যেটা আমি ফিল করতেছি যে এটা ঠান্ডা, হ্যাঁ, নর্মাল ঠান্ডার থেকে একটু বেশি ঠান্ডা, কিন্তু সহনীয়, আমি সহ্য করতে পারতেছি, দ্যাট ইজ চিলি। আর যেটা এমনি নর্মাল ঠান্ডা, ভালো লাগতেছে, খুবই প্লিজেন্ট একটা ঠান্ডা, দ্যাট ইজ কুল।
ভাই বোন একসাথে হলে কত কনসিডার করা যাবে? এটা হচ্ছে গিয়ে 16,000 টাকার কোর্স হবে, লাইক যদি আমি দুইজনের হিসাব করি 16,000 টাকার কোর্স হবে, বাট আপনি যদি এখন ভর্তি হয় ওরা তাহলে 6,000 টাকায় কোর্সটা করতে পারবে। আচ্ছা, দ্য ওয়েদার ইজ কুল, ভেরি গুড, দ্য ওয়েদার ইজ কুল হতে পারে। ওয়ালাইকুম আসসালাম মামুন ইসলাম ভাইয়া, কী অবস্থা, কেমন আছেন? আচ্ছা, সো দ্য ওয়েদার ইজ কুল হতে পারে, দ্য রুম ইজ কুল হতে পারে, দ্য ক্লাসরুম হতে পারে, অথবা দ্য ক্লাস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যে এই জায়গাটা এখন কুল হচ্ছে কি, কুল হচ্ছে গিয়ে যেটা প্লিজেন্ট ঠান্ডা, চিলি হচ্ছে প্লিজেন্ট ঠান্ডার থেকে একটু বেশি ঠান্ডা কিন্তু সেটা সহনীয়, আর কোল্ড হচ্ছে যেটা অনেক বেশি ঠান্ডা যেটা সহনীয় না। আর উই ক্লিয়ার? বুঝছি আমরা। চশমাটা পড়ে গেল আমার। আচ্ছা, অনলাইন ক্লাসে কত হবে? কি অনলাইন ক্লাসে কত হবে? কোর্স ফি, দ্য কোর্স ফি হচ্ছে গিয়ে নর্মালি আমাদের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, বাট এখন আপনি অফারে কোর্স ফিটা পাবেন হচ্ছে গিয়ে 3,000 টাকা, বিকজ আমাদের 60% অফ চলছে। সো আপনি জাস্ট 3,000 টাকায় কোর্সটা করতে পারবেন, অ্যান্ড 3 মাসের একটা কোর্স কিন্তু। সো ওইভাবে যদি আমি চিন্তা করি যে 1 মাসে 1,000 টাকা যাচ্ছে, দিস ইজ লাইক ভেরি লাইক টু অ্যাফোর্ডেবল। এত কমে আসলে কোর্স দেওয়া উচিত না, কারোই দেওয়া উচিত না, আই বিলিভ আসলে দেওয়া উচিত না। অ্যান্ড অফলাইনে এই প্রাইসে কোর্স যাবে না, অফলাইনে এই প্রাইসে কোর্স যাবে না। অফলাইনে অবশ্যই কোর্স ফি আরও বেশি হবে। অফলাইনে যদি হাইয়েস্ট অফারও হয় তাহলে সেটাও এই ইসে আসে না, লাইক 6,000-এর মধ্যেই মোস্টলি থাকে। হ্যাঁ, অ্যান্ড এই ব্যাপারটা মানে ওয়াই ডিড আই সে যে মানে এর থেকে মানে এত কমে কোর্স দেওয়া উচিত না, কেন জানেন? বিকজ এইটা এমন একটা কোর্স, লাইক নর্মালি আমরা যেই মানে স্কুল কলেজে যেই শিখি বা টিউশনের যেই পড়াগুলো হয়, যে টিচার এসে পড়ায় যাচ্ছে, মান্থলি আমি টাকা দিচ্ছি হয়তো বা, সেটা হয় কি যে আমি এক ক্লাসে থাকি এরকম। বাট এইটা একটা ব্যাপার, সেইটা হচ্ছে যে আপনি সারা জীবন আপনার এই কাজে লাগবে, মানে এই স্কিলটা যে কত জায়গায় কাজে লাগে, কত জায়গায় কাজে লাগে, সেটা আপনি যখন শিখবেন তখন বুঝবেন। অ্যান্ড শেখার আগেও আপনি অনেক বেশি ফিল করবেন যখন দেখা যাবে যে আপনি কোথাও প্রেজেন্টেশন দিচ্ছেন, ইউনিভার্সিটিতে আপনি উঠেন, তখন বুঝতে পারবেন প্রথম ধাক্কাটা লাগবে ইউনিভার্সিটিতে ওঠার পরে। যদি আপনি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি, ভালো কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি ঢুকেন, সেক্ষেত্রে আপনি এই ধাক্কাটা খুব একদম জোরকা ঝাটকাটা আপনার তখনই লাগবে। আর হচ্ছে যদি আপনি যখন আপনি জব সেক্টরে ঢুকবেন, আপনি বাংলা মিডিয়াম থেকে পড়েছেন হয়তো বা ইউনিভার্সিটিও কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনি বের হয়ে গেছেন, হ্যাঁ, সো ওইখানে অত বেশি ইংলিশ লাগে নাই। তারপর আপনি যখন জব সেক্টরে যাবেন তখন যে একটা ধাক্কা খাবেন যে আয় হায়, এখানে তো সবই ইংলিশ। সো এটার জন্য আমি যেটা করেছিলাম ছোটোবেলা, আমি একদম আমার এসএসসির পর থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছি। আমি কিন্তু নিজেও বাংলা মিডিয়াম থেকে বিলং করি। সো হোয়াট আই ডিড ওয়াজ আই লাইক took my preparation. I was like getting prepared for my university life because I always knew I wanted to be in North South University. যে আমি নর্থ সাউথেই যাবো, আমি নর্থ সাউথেই পড়তে চাই। অ্যান্ড আমি যেটা জানতাম সেটা হচ্ছে যে নর্থ সাউথ ইজ ফুল অফ ইংলিশ মিডিয়াম, অ্যান্ড ইংলিশ মিডিয়াম যদি নাও হয় স্টুডেন্টরা, তারপরেও টিচাররা বাংলায় কোনো কথা বলে না। হ্যাঁ, টিচাররা বাংলায় কথা বলে না, টিচারদেরকে বাংলায় কোয়েশ্চেন করা যায় না। তো আমি মোটেও চাইনি যে সবাই ইংলিশে কথা বলবে, মাঝখান দিয়ে আমি বাংলায় টিচারকে কোয়েশ্চেন করবো, লজ্জা পাবো হয়তো। বা আমাদের মোস্টলি যে প্রবলেমটা থাকে, আমরা ইংলিশ সবাই টুকটাক পারি কিন্তু আমরা বলতে লজ্জা পাই, লিখতে পারি বলতে পারি না। তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমি 3-4টা বেসিক কোর্স করেছি যখন আমি ছোটো ছিলাম এসএসসির পর। তারপরে তো আইএলস, তারপরে হচ্ছে গিয়ে তারপরে তো টিচারই হয়ে গেলাম, টিচিং কোর্স করলাম, যে টিচার্স ট্রেনিং আছে সেটা নিলাম। দেন নর্থ সাউথে যখন ভর্তি হলাম তখন তো নর্থ সাউথে ইংলিশ নিয়েই পড়ছি, ল্যাঙ্গুয়েজের উপরে আমি মেজর করছি। সো আমার পুরো পড়ালেখা সব কিছু এটা নিয়েই চলে আসছে। সো আমার জন্য এটা মানে এখন অনেক ইজি হয়ে গেছে। কিন্তু যারা আপনারা ঠাস করে বাংলা মিডিয়াম থেকে এখন ইউনিভার্সিটিতে ঢুকবেন একটা, অথবা একটা জব সেক্টরে ঢুকবেন, তারা দেখবেন যে কি পরিমাণ টাফ লাগে, অ্যান্ড দুনিয়াদারি অন্ধকার লাগবে লিটারালি। তখন নিজেকে এত বেশি ছোট লাগবে, আপনি নিজে কাজ পারেন অনেক কিন্তু আপনি কমিউনিকেট করতে পারছেন না, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল কোথায় চলে যায়। মানে এটা একটা ডিজাস্টার আই উড সে। সো এটার আগেই প্রিপেয়ার হয়ে যেতে হবে আমাদেরকে। আচ্ছা, okay, yes, very good, Mukhlisur Rahman bhaiya.
আচ্ছা, তারপরে দেখেন আরেকটা ওয়ার্ড শেখাচ্ছি, সেটা হচ্ছে মিক্স আপ। মিক্স আপ মানে কি? মিক্স আপ মানে হচ্ছে সিম্পলি আপনি যদি কোনো কিছু একটার পরিবর্তে আরেকটা করে ফেলেন, মনে করেন আপনি লাল আর নীল, আপনি লালকে নীল বলে ফেললেন, নীলকে লাল বলে ফেললেন, এটাকে বলে মিক্স আপ। নামের ক্ষেত্রে আমি সব সময় আমার স্টুডেন্টসদের নাম নিয়ে মিক্স আপ করি। মনে করেন আমি বলি যে মানে একজনের নাম আমি আরেকজনের নাম বলে ফেলি, অথবা আমি নাম মোস্টলি যেটা হয় আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমি নাম ভুলেই যাই। সো এই যে আমি এটা বলতে পারি আই অলওয়েজ মিক্স আপ নেমস, আমি নামস গোলায় ফেলি, ইটস লাইক গোলায় ফেলি। গোলায় ফেলি আমরা বাংলায় বললেন যে গোলায় ফেলি আমি এই কথাটা, এখন গোলায় ফেলি মানে কি এরকম ট্যাং গোলায় ফেলি, শরবতের মতো গোলায় ফেলি? ইটস নট লাইক দ্যাট। মানে আমি হচ্ছে একটার পরিবর্তে আমি এইটা আরেকটা বলে ফেলি, হয়তো বা আমি হয়তো বা আবিরকে নিবিড় বলে ফেলি, নিবিড়কে আবির বলে ফেলি, অথবা আমি লালকে নীল বলে ফেলি, সবুজকে হলুদ বলে ফেলি। সো এই টাইপের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনি সেটাকে বলবেন মিক্স আপ, MIXUP, মিক্স আপ। আচ্ছা আবতাই, রিয়েলি সরি, বিকজ আমার ওই যে আমি বললাম আই অলওয়েজ মিক্স আপ, আমার তো অ্যাকচুয়াল নামই মনে থাকে না মানুষের। সেক্ষেত্রে তুমি তোমার পাপার আইডি দিয়ে কমেন্ট করো, সো আমার না মনেই থাকে না যে আচ্ছা আবতাই কমেন্ট করা মানে মুখলিসুর রহমান দিয়ে কমেন্ট করতেছে, আমার এটা মনে থাকে না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা, আর উই ক্লিয়ার অন দিস? আমরা কি প্রত্যেকটা বুঝতে পেরেছি? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং দ্য কোর্স অর ইংলিশ, যে আপনাদের কোন ইসে সমস্যা হয়, কোন পার্টগুলোতে সমস্যা হয়, অ্যান্ড এগুলো কীভাবে আপনারা ওভারকাম করতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো যে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার। ওকে, ইটস ওকে ম্যাম, থ্যাংকস অ্যানি। সো যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং ইংলিশ, অথবা যে আমি এই জিনিসটা কিভাবে করব আমি বুঝতে পারছি না, আমি কোর্সটা করব কি না, অথবা আপনি ইংলিশ কিভাবে শিখবেন, যদি এমনও হয় যে আপনি বাসায় ইংলিশ শিখতে চান, সেক্ষেত্রে আপনার একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, সেটা কিভাবে করবেন সেটাও হচ্ছে গিয়ে আপনি হয়তো বা আমার সাথে কথা বলে তারপরে আপনি একটা ডিসিশন নিতে পারেন। অনেক জুম করে ফেলছি না? ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। ফি, আচ্ছা আমি এটা বলে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আরে why can't I do that? একটা কমেন্ট শোই করতেছে না, পাচ্ছে না। হাই সোহেল, কি অবস্থা, কেমন আছো? কি এটা? বাই দ্য ওয়ে আপু, তোমার সাথে কন্ট্যাক্ট করমু কেমনাই? কন্ট্যাক্ট করমু কেমনাই? হোয়াট হ্যাপেন টু ইয়োর ল্যাঙ্গুয়েজ হানি? ইংলিশের আগে বাংলা শিখতে হবে তোমার। ওকে, সো আমাদের নেক্সট ব্যাচটা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 15-এ, অ্যান্ড সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ 8টায় অথবা 9টার ব্যাচ, 1 থেকে 1.5 ঘন্টা হয় ক্লাসটা। অ্যান্ড এইটার হচ্ছে গিয়ে আমি যেটা বললাম 60% অফ চলছে আমাদের, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা লাগে আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি যে এইটার মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে, আপনারা ওইটা দেখে কিন্তু একটা ডিসিশন নিতে পারেন। অ্যান্ড আমাকে আকাঙ্ক্ষা একাডেমিতে নক করলেও হবে, অথবা আকাঙ্ক্ষা শিকদার যেই প্রোফাইলটা থেকে আপনারা মানে লাইভটা দেখছেন সেটাতে আপনি যদি ইনবক্স করেন তাহলেও হয়ে যাবে। আমি আপনাদের যেই কোয়েশ্চেন্সগুলো থাকবে ওগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড আমি পুরো ডিটেলসটা দিয়ে দিব, প্রসিজিওরটাও বলে দিব কীভাবে জয়েন করতে হবে। সো ইয়েস, আই থিঙ্ক দ্যাটস অল ফর টুনাইট। ইনশাআল্লাহ আইল বি ব্যাক এগেইন উইথ সাম নিউ লেসন্স, আনটিল দেন টেক কেয়ার, হ্যাভ আ গুড নাইট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।